আর অনেকেই আমাদের বলে থাকেন যে বাহাত্তরের সংবিধান তারা ছুঁড়ে ফেলবেন, কিন্তু বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে তারা কি গড়বেন সেই কথা তারা আর বলেন না। বয়ান বেশি দিন আর টেকানো সম্ভব হবে না। তো এখানে দেখেছেন আমরা, আপনারা খুব সুন্দরভাবে যে একজন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব, তিনি তৎকালীন সময়ের কথা বলছেন যে মুজিবনগর সরকার আমাদের প্রথম সরকার, সেই সরকার একটা লুটেরা সরকারে পরিণত হয়েছিল। 24-এর পরেও একই সিচুয়েশনের পুনরাবৃত্তি হচ্ছে। আমাদের কথা হচ্ছে, বা আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের যেটা কথা, যে আমরা পূর্ব প্রস্তুতি নেওয়া ছাড়া যদি আবার কোনো ধরনের বিপ্লব, অভ্যুত্থান কিংবা গণ আন্দোলন সৃষ্টি করি, সেটা আবারও এই সুবিধাবাদীরা ভুলণ্ঠিত করবে, বেহাত করবে, চিন্তাই করবে। ফলে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি আমরা মনে করি এই ধরনের আরো একটি গণ আন্দোলন আসার আগে, কিংবা আমরা মনে করি এই ধরনের আন্দোলন আসন্ন, কারণ আবারও বর্তমান সরকার বাংলাদেশের আপামর জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে ক্রমশ অবস্থান নিচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের এখন যে বেকারত্ব সমস্যার সমাধান করা দরকার, কিংবা এখানকার কৃষি খাতকে জ্বালানি সরবরাহ করা দরকার, সেইগুলো না করে এখানে বারোয়ারি বিতর্ক চলতেছে আমাদের সংসদে, নাটকীয় বিতর্ক। সমাধান হয়ে গেছে যেটা, বা যেই আলোচনা গণপরিষদে হবে, সেই আলাপ এখানে রসায় রসায় করে দিনের পর দিন এখানে অতিবাহিত করা হচ্ছে। ফলশ্রুতিতে আমরা মনে করছি এই অবস্থা চলতে থাকলে রাষ্ট্র যদি সঠিক লাইনে পরিচালনা করা না হয়, বাংলাদেশে আবারও গণ আন্দোলন হবে। তবে সেই গণ আন্দোলনের পূর্ব প্রস্তুতির হিসাবে এইখানে একটি নৈতিক এবং যোগ্য নেতৃত্ব আগে তৈরি করে রাখতে হবে, যারা সেই আন্দোলনে লিড দিবে এবং এই দেশের শাসন ক্ষমতা যারা পরিচালনা করতে সক্ষম হবে। দ্বিতীয়ত, এই নেতৃত্বের মধ্যে যেন কোনো ধরনের লোভ লালসা জেকে না বসে, সেই ব্যাপারেও আমাদের তৎপর থাকতে হবে। আর অনেকেই আমাদের বলে থাকেন যে বাহাত্তরের সংবিধান তারা ছুঁড়ে ফেলবেন, কিন্তু বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে তারা কি গড়বেন সেই কথা তারা আর বলেন না। আমরাও বাহাত্তরের সংবিধান পরিবর্তনের কথা বলছি, কিন্তু আমরা বলছি সেটা হবে সোশ্যাল ডেমোক্রেসি ইন বাংলাদেশ কন্টেক্সট, বা সামাজিক গণতন্ত্রের বেসিসে, জনগণের এবং নাগরিকের অধিকার নিশ্চিত করার বেসিসে। কিন্তু এখানে যারা শুধুমাত্র বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেন, তারা এটা ফেলে দিয়ে কি আনবেন সেইটার ব্যাপারে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। তারা কি এখানে কোনো সংকীর্ণ মনস্ক কিংবা কোনো উস্কানিদাতাদের যে মতাদর্শ, সেইটা আবার নতুন করে চাপিয়ে দিবেন কিনা, সেইটা কিন্তু তারা বলেন না। ফলে আমরা মনে করি 24-এর আকাঙ্ক্ষা এবং 71-এর আকাঙ্ক্ষা, এইটাকে একত্রিত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে যাত্রা, সেই যাত্রা অব্যাহত রাখতে হবে। এবং মুজিবনগর সরকার এবং আমাদের অভ্যুত্থান পরবর্তী সরকার এবং এর যে এখনকার কন্টিনিউশন, এইটার অভিজ্ঞতা থেকে আমরা স্পষ্টভাবে মনে করি আসন্ন বিপ্লবের আগে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের মতাদর্শ কি হবে, আমাদের ইডিওলজি কি হবে, আমাদের ভাবাদর্শ কি হবে, কিসের বেসিসে মানুষের কাছে আমরা যাব, সেটা সুলিখিত হইতে হবে এবং সেইটা সহজবদ্ধ হইতে হবে। সেটা যদি হয়, তাহলে এর পরবর্তী যে গণ আন্দোলন বা পট পরিবর্তন, সেটা আর ব্যাহত হবে না। আমরা আবারও মেজর জলিলের সেই কথাটা স্মরণ করাই দিতে চাই, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা 24-এর যে অর্জন, সেটাকেও রক্ষা করতে এখন পর্যন্ত বলতে গেলে ব্যর্থ হয়েছি। আমরা আর ব্যর্থ হতে চাই না, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিওর শিওর। আচ্ছা ভাই, অনেকগুলো কোশ্চেন করেছেন, আমি আস্তে আস্তে বলি এবং কোনোটা বাদ করলে আপনি আবার পরে বললেন। লাস্ট যে কোশ্চেনটা, আচ্ছা, আমরা বলেছি যে এখন এক মুজিবের লোকান্তরে অনেকগুলো ছোট ছোট মুজিব তৈরি হয়েছে। এই রেটরিকটা হচ্ছে যে 24-এর পরে, অভ্যুত্থানের পরে ইতিবাচক ধারায় বাংলাদেশ কন্টিনিউ করার বদলে যারা নিজেদের
স্বার্থ হাসিলে লিপ্ত ছিলেন তারাই হচ্ছেন ছোট ছোট মুজিব। আপনারা যদি দেখেন যারা উপদেষ্টা হয়েছিল তারাও প্রায় সকলে ছোট ছোট মুজিবের চরিত্রে আবির্ভূত হয়েছেন। তারা এখানকার যে আশা আকাঙ্ক্ষা, বা আমরা খুব সিম্পলি যদি বলি, এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের তিনটা প্রধান দায়িত্ব ছিল: বিচার, সংস্কার এবং নির্বাচন। নির্বাচন তারা যে রাজনৈতিক দলগুলো আছে এখানকার তাদের চাপের মুখে দিয়েছেন, খুব সুন্দরভাবে কিন্তু তারা দেন নাই। কারণ আপনারা জানেন যে একটা কমিশন গঠন হয়েছিল, নির্বাচন কমিশন, যেটা আছে এটা সংস্কারের ব্যাপারে, নির্বাচনী পদ্ধতি সংস্কারের ব্যাপারে। সেইখানে তারা যে প্রস্তাব দিয়েছিল খুবই সিম্পল, সেই প্রস্তাবের আলোকে এখানকার ইসি সংস্কার হবে এবং ইসিকে শক্তিশালীকরণ করা হবে এবং তারা একটা সুন্দর নির্বাচন এখানে উপহার দিবেন। কিন্তু আমরা দেখলাম যে সেই হাসিনার আমলের যে আইন এবং যেই পদ্ধতি, সেই পদ্ধতিতেই কিন্তু একটা ইলেকশন এখানে হইল। অর্থাৎ সংস্কারের কোন ধরনের দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নিজের কাঁধে তুলে দেয় নাই, বরং সেটা পরবর্তী জেনারেশনের কাছে, পরবর্তী সরকারের কাছে ঠেলে দিয়েছে এবং সেটার পরিণতি এখন কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। ফলে আমাদের এই কথার মধ্যে দিয়ে আমরা বলতে চাই, এখানে যারা উপদেষ্টা ছিলেন এবং উপদেষ্টাদের আশেপাশে ঘুরে ঘুরে যারা, বিশেষ করে ছাত্র উপদেষ্টা যারা ছিলেন এবং তাদের প্রণোদনায় যে রাজনৈতিক দলগুলো গঠিত হয়েছে, সে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা ছিলেন তারা প্রত্যেকেই এক একজন করে ছোট ছোট শেখ মুজিব। আমরা এইটা নির্দ্বিধায় বলতে চাই, কারণ হচ্ছে এই রাজনৈতিক দল এবং এই সরকার বাংলাদেশকে নতুন কোনো পথ দেখায় নাই। আপনি এই 2 বছর পরে এসে বলতে পারবেন না যে আমরা একটা কথা বলার স্বাধীনতা পেয়েছি, এবং সেটাও কতদিন থাকবে সেটা আমরা জানি না। এর বাইরে বাংলাদেশের মানুষের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে, এখানে যে প্রায় 30% বেকার রয়েছে তাদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে এটা কিন্তু আপনি খুব একটা বলতে পারবেন না। বাংলাদেশে যদি গার্মেন্টস শিল্প কখনো ঝামেলায় পড়ে বা এটার পতন ঘটে, এটার সাথে তো বৈশ্বিক বাজার, এটা তো আমাদের হাতেও না সবকিছু। আপনি কি দিয়ে ব্যাকআপ দিবেন? এখানে আমাদের যে আইটি খাত কিংবা আমাদের যে কৃষি খাত, সেটা রক্ষণাবেক্ষণ এবং এইটাকে আরো আপগ্রেড করার ব্যাপারে কোনো প্রকল্প কিন্তু এই এতদিনে নেওয়া হয় নাই। এখন পর্যন্ত সেই সেকেলে ধারণা, কৃষক কার্ড ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, কৃষককে শক্তিশালীকরণের ব্যাপারে কিন্তু সত্যিকার অর্থে এখানে কোনো তৎপরতা নেওয়া হচ্ছে না। ফলে আমরা মনে করি এখানে একটা 71-এর ফলে একটা আমরা বড় মুজিব পাইছিলাম, যার উপর ভরসা করে, একক মুজিবের উপর ভরসা করে বাংলাদেশ কিন্তু সঠিক পথে হাঁটতে পারে নাই। এখন আবার অনেকগুলা ছোট ছোট মুজিব দেখা যাচ্ছে, ছায়া মুজিব। এই ছায়া মুজিবটাও কিন্তু বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে দেয় নাই, বরং তারা নিজেদের স্বার্থ হাসিল করে করে দেখবেন যে কেউ কেউ বদলি বাণিজ্য করেছে, কেউ কেউ তাদের লাইফ স্টাইল তো বদলে গেছে। তারা বুঝলাম দুর্নীতি করে নাই, কিন্তু এই লাইফ স্টাইলের এই টাকা, এই প্রতিপত্তি কিভাবে আসলো, এই প্রশ্ন তো আমাদের রয়েছে। এই জন্য আমরা মনে করি যে অনেকগুলো ছোট ছোট মুজিবের উৎপত্তি হয়েছে এই অভ্যুত্থানের পরে। এটাই আমাদের কথা ছিল। আচ্ছা, মাস্টার মাইন্ড নামে কোনো জিনিস যে আছে 24-এর আন্দোলনে, এটা আমরা জানতাম না। আমরা কিছু সমন্বয়কের নাম জানতাম, সকল সমন্বয়কের নামও হয়তো আমরা জানতাম না, এটা আমাদের ব্যর্থতা হইতে পারে। কিন্তু এদেশের সাধারণ জনগণ যে জানতো না, এটা শিওর। কিন্তু অভ্যুত্থানের পরে দেখা গেল কারো কারো নামের পিছনে মাস্টার মাইন্ড লাগানো হচ্ছে, কাউকে কাউকে ইন্টারন্যাশনাল বিভিন্ন কনফারেন্সে নিয়ে গিয়ে তাদের পরিচয় করে দেওয়া হচ্ছে, এরা হলো মাস্টার মাইন্ড। এবং আমরা দেখলাম যে এরপরে নতুন নতুন করে ন্যারেটিভ উৎপাদন করে কাউকে কাউকে পরিচয় করে দেওয়া হচ্ছে, এরা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ফিগার। এই আন্দোলন যদি এরকম দুটি কয়েক গুরুত্বপূর্ণ ফিগারকে কেন্দ্র করে হতো, হাসিনা তাদেরকে সুন্দর করে ক্যাপচার করে এই আন্দোলন আরেক দিকে ডাইভার্ট। এখানে আপনার মনে থাকার কথা যে এখানকার সমন্বয়কদের সাথেও হাসিনা একটা বোঝাপড়ায় চলে গিয়েছিল, কিন্তু এই বোঝাপড়া কাজে আসে নাই, কারণ আন্দোলন ওইসব সমন্বয়কদের হাতে ছিল না, আন্দোলন ছিল দেশের আপামর জনগণের হাতে। ফলশ্রুতিতে এখন অনেক নাটকীয় কথাবার্তা বলা হলেও মূল ব্যাপার ছিল এই আন্দোলনে কোনো মাস্টার মাইন্ড ছিল না, কোনো গুপ্ত মাস্টার মাইন্ডও ছিল না, কোনো ওপেন মাস্টার মাইন্ডও ছিল না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড হলো দেশের জনগণ, এদেশের আপামর জনগণ। ফলশ্রুতিতে আমরা মনে করি এখানে কোনো একক মাস্টার মাইন্ড এই আন্দোলনে ছিল না, আমরা সবাই এদেশের সকল জনগণ এই আন্দোলনের মাস্টার মাইন্ড। না, আমরা খুব ক্লিয়ারলি দেখবেন যে আমরা এটা বলছি মানে এটা থেকে দূরে থাকার নিমিত্তেই আমরা এটা বলছি। আমরা আওয়ামী লীগ যেভাবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে
দলীয় সম্পত্তি বানায় ফেলছিল এবং তাদের পরিবারের তাদের দলের কোনো নেতার বিরুদ্ধে কথা বললে সেটা কার্যত একাত্তর বিরোধী তৎপরতা, রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসেবে তারা যেভাবে আখ্যায়িত করতো, ওই একইভাবে অনেকে আবার দেখবেন যে 24-এর ব্যবসা শুরু করার চেষ্টা করছে। আমরা মনে করি 71-এর নামেও কোনো ব্যবসা বাংলাদেশে চলা উচিত না, 24-এর নামেও কোনো ব্যবসা বাংলাদেশে চলা উচিত না। এই কারণে আমরা সুস্পষ্টভাবে যদি আপনার উত্তর দেই যে আমরা মুজিব হয়ে উঠতে চাই না, আমরা কোনো মুজিব বাহিনীও বানাইতে চাই না। দেখবেন যে 24-এর পরে অনেক নতুন করে 24 বাহিনী বানানোর চেষ্টা করছে এবং এদেশের খুব পরিচিত রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু এগুলো মিডিয়ার সামনে এসে বলছে যে তারা বাহিনী বানাইতে চায়। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো বাহিনী বানানোর দরকার নাই। কোনো বাহিনী বানাইলে এটা আবার মুজিব বাহিনীর মতো একটা খুনি বাহিনীতে পরিণত হবে। এমনিতেই ছাত্রলীগের যেই অবস্থা ছিল, ছাত্রলীগই একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছিল। সেইটার হাত থেকে আমরা রক্ষা পাইছি আলহামদুলিল্লাহ। এখন নতুন করে আর কোনো বাহিনী, কোনো মুজিব বাংলাদেশে দরকার নাই। আমরা বরং এই যে ছোট ছোট মুজিব যারা তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে বা যারা হয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। এটাই আমাদের শপথ। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমাদের আজকের আলাপের যেই মূল জায়গাটা ছিল যে আমরা মনে করি জাতীয় স্বার্থ যেগুলো, যেমন মহান মুক্তিযুদ্ধ, মুজিবনগর দিবস কিংবা যে কোনো গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, জুলাই সনদ, গণপরিষদ, এগুলো হলো আমাদের জাতীয় স্বার্থ। এই জাতীয় স্বার্থগুলো কোনো দলীয় স্বার্থে পরিণত করা যাবে না। এইটা আমরা জাতীয় স্বার্থ রাখতে হইলে এখানে বিদ্যমান সকল রাজনৈতিক দলকে এখানে একমত পোষণ করতে হবে বা একমতে আসার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনারা দেখবেন এখন যে বাংলাদেশে বাস্তবতা চলছে সেইখানে হচ্ছে একদিকে ধরেন বিএনপি আছে, বিএনপি হিস্ট্রিক্যালি কখনো সংস্কারের রাজনীতি করে নাই। তারা যখন আমরা আগে একটা প্রোগ্রামে বলেছি, যখন তাদের রাজনীতি কার্যত হাসিনা সংকুচিত করে দিয়েছে, তখন তারা